বাংলাদেশ সংবিধান এখন পর্যন্ত 17 বার সংশোধন হয়েছে। সংবিধান পুনর্লিখন আমি মনে করি অসম্ভব চ্যালেঞ্জিং একটা কাজ হবে। শুরু করতে চাই ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি কি দিয়ে। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, আজকে কমিশন গঠন হয়েছে, সংবিধান সংক্রান্ত সংস্কার কমিশন। 9 জনের নাম আমি জানি না আপনি ইতিমধ্যে জেনেছেন কিনা, কিছুক্ষণ আগেরই খবর। কেমন হলো কমিশন এবং সংবিধান প্রশ্নে আসলে কি ধরনের সংস্কার জাতীয় পার্টি এবং আপনি চান? জি ধন্যবাদ। বাংলাদেশ সংবিধান এখন পর্যন্ত 17 বার সংশোধন হয়েছে। 250 বা প্রায় 250 বেশি বছর থাকা সত্ত্বেও ইউএসের সংবিধান মাত্র 25 বার সংশোধন হয়েছে, 26 বার। 26 বারের মধ্যে প্রথম 10টাই ছিল বিল অফ রাইটস, মানে 10টা সংশোধনী মিলে একটাই হয়েছিল অ্যাট এ টাইম। মূলত 17 বার ইউএসের সংবিধান সংশোধন হয়েছে। এখন আমাদের সংবিধানের সম্পর্কে প্রথম যে তত্ত্বটি আসছে পুনর্লিখন নাকি অ্যামেন্ডমেন্ট। আমি ব্যক্তিগতভাবে মনে করি একটি পুনর্লিখিত সংবিধান করার জন্য যে সর্বদলীয় ঐক্য প্রয়োজন, সেই ঐক্যটা এখন খুব একটা ভিজিবল হচ্ছে না এবং যত দিন যাবে অনৈক্যটাই বাড়বে। এবং আমি একটি কথা স্পষ্ট বলেছিলাম যে আওয়ামী লীগকে হারাতে শেষের দিকে আওয়ামী লীগের পতন ঘটাতে ডানপন্থী, বামপন্থী, উগ্র ডান, উগ্র বাম, মধ্য ডান, বিএনপি, জামাত, হেফাজত, চরমোনাই সবাই একত্রে নেমেছিল। একটা কমন প্ল্যাটফর্ম ছিল। প্ল্যাটফর্মটা কি? যে আওয়ামী লীগকে এখন আমাদের পতন ঘটাতে হবে। কিন্তু এখন যখন আপনি বামপন্থী একটি সংবিধান করতে চাবেন তখন তো ঐক্যমত হবে না। আপনি যখন ডানপন্থী সংবিধান করতে চাবেন তখন তো ঐক্যমত হবে না। আপনি 71-এর প্রশ্ন তুললে অলরেডি এটা নিয়ে বিভাজন হয়ে গেছে। জাতীয় সঙ্গীত নিয়ে তীব্র বিতর্ক, শাপলা আমাদের জাতীয় ফুল হবে কি না, এইসব বিষয় তো বিতর্কের ঊর্ধ্বে। সো সংবিধান পুনর্লিখন আমি মনে করি অসম্ভব চ্যালেঞ্জিং একটা কাজ হবে। এবং আমি সেটাকে মনে করি না রাষ্ট্রের জন্য সঠিকভাবে এই সময় উপযোগী হবে। এবং আমি যে এক্সাম্পলটি সবসময় দিই, পাকিস্তানে কিন্তু পাকিস্তান সৃষ্টির পরে 10 বছর সংবিধান ছিল না। এই 10 বছরে 8 জন প্রাইম মিনিস্টার আসছিলেন। তারা কোত্থেকে আসছেন কেউ জানে না। তো ওখান থেকেই ক্রাইসিস শুরু হয়েছে। তো বাংলাদেশে ওই ক্রাইসিসটার পথ আমরা দিতে চাই না। কারণ যারা আন্দোলন করেছে তারা আন্দোলন করার পরে এখন কিন্তু তারা তাদের আদর্শটা চাপিয়ে দিতে চাবে, সেটা সর্বজনীন না হলেও। 71-এ এই প্রবলেমটি হয়েছিল। যেমন অধ্যাপক সলিমুল্লাহ খুব চমৎকার করে বলেছেন যে আমাদের ধর্মনিরপেক্ষতা সহ 4টি বিষয় উনি বলেছেন, সমাজতন্ত্রও বলেছেন, যে এগুলো তো মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধের মাথায় ছিল না, সাধারণ মানুষ বাঙালির মাথায় ছিল না, কিন্তু যারা মুক্তিযুদ্ধ লিড করেছে তারা এই জিনিসটাকে ইম্পোজ করেছে। আরেকটা কথা উনি প্রায়ই বলেন যে 72-এর সংবিধান হলো, সেই সংবিধানে যারা নির্বাচিত ছিল তারা তো বাংলাদেশের নির্বাচিত এমপি ছিলেন না, অর্থাৎ 70 সালে নির্বাচিত ছিলেন। যেটা কথা আপনার টকশোতে বলেছি, তারা বাংলাদেশের নাগরিক ছিলেন, পূর্ব বাংলার নাগরিক ছিলেন, পূর্ব পাকিস্তানের নাগরিক, তাদের ভোটও দিয়েছে পূর্ব পাকিস্তানের লোকজন। এবং ওই সংবিধানটার উপরই পরবর্তী নির্বাচন হয়েছে, ওই সংবিধানের উপরই পরবর্তীতে 73-এর সরকার শপথ নিয়েছে। পরবর্তীতে সকল সরকার ওই সংবিধানকে ট্যাসিটলি র্যাটিফাই করেছে। ওটা একটা মীমাংসিত প্রশ্ন, ওটাকে এনে ডিবেট করে ওইটাকে চেঞ্জ করে নতুন সংবিধান করতে হবে। আমি মনে করি আমরা সংকটে আছি। দেন আসেন একটা বছর, 3 জনই খুব সিনিয়র আইনজীবী, ওনারা আমাকে অ্যাডভাইস করতে পারবে। আর্টিকেল 93 অব দ্য কনস্টিটিউশন অনুযায়ী রাষ্ট্রপতির অর্ডিন্যান্স মেকিং পাওয়ার আছে। সেখানে বলা আছে সংবিধানের সংযোজন বিয়োজন করতে পারবে না অর্ডিন্যান্সের মাধ্যমে। এখন মানে আমি কাঠামো পরিবর্তন করতে পারবে না, নতুন কিছু অনুচ্ছেদ আনা যাবে কিনা বিতর্ক হতে পারে। কিন্তু যে স্কেলের অ্যামেন্ডমেন্ট আমরা বলতে চাচ্ছি, আমরা যেটা বলছি ফেডারেল গভর্নমেন্ট, আনুপাতিক ভোটিং ব্যবস্থা, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা বা অন্য অনেক রিফর্মগুলো, কমিশন রিফর্ম আর সব কিছু, আমি সেগুলো আর ডিটেলস বলবো, সেই রিফর্মগুলো তো অর্ডিন্যান্স নিয়ে আসা খুবই কঠিন হবে। তাহলে এই রিফর্মটা আলটিমেটলি তো করতে হবে পরবর্তী সংসদকে। সো আলটিমেটলি ইটস এ পলিটিক্যাল কোশ্চেন। আলটিমেটলি এটা পলিটিশিয়ানদেরকে সাথে নিয়েই করতে হবে এবং পলিটিশিয়ানদের সম্মতি দিতে হবে যে আমরা আপনাকে সংবিধানের এই অ্যামেন্ডমেন্টগুলো করার অধিকার দিলাম বা এই বিষয়ে আলোচনা করার অধিকার দিলাম।